আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। রাখাইনে এখনও গণহত্যার ঝুঁকিতে রোহিঙ্গারা, জানালো জাতিসংঘ। হত্যা ধর্ষণে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার তাগিদ। তেল শোধনাগারে হামলায় ব্যবহৃত ড্রোন ইরানে তৈরি, দাবি রিয়াদের। তেহরানকে দায়ী করলেও যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট। 5 মাসের ব্যবধানে আবারও সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ইসরায়েলে। বিতর্কিত প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তার ধস ঠেকানোর চেষ্টা নেতানিয়াহুর। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠার পরও স্বাভাবিক হয়নি মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি। উল্টো ভয়াবহ গণহত্যার ঝুঁকিতে আছে সেখানে থাকা 6 লাখের বেশি রোহিঙ্গা। জেনেভায় মানবাধিকার কাউন্সিল এই তথ্য তুলে ধরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। হত্যা, গণধর্ষণে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার তাগিদ তাদের। নতুনভাবে রোহিঙ্গা সংকটের 2 বছর পেরোলেও বাংলাদেশে আশ্রিতদের নিজ দেশে ফেরানোর কোনো পদক্ষেপই নেই মিয়ানমারের। আন্তর্জাতিক মহলের উদ্বেগ আর তাগিদেও নিরুত্তাপ সু চি প্রশাসন। এ পরিস্থিতিতে রাখাইনের ভয়াবহতার খবর প্রকাশ করল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বিশেষ দূত ইয়াং হি লি জানান, বর্তমানে রাজ্যটিতে বসবাসরত সংখ্যালঘুদের নেই ন্যূনতম মৌলিক অধিকার। গণহত্যার ঝুঁকিতে 6 লাখ রোহিঙ্গা। সহিংসতা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার। রাখাইনে থাকা বাকি রোহিঙ্গারা 2017 সালের তুলনায় বেশি গণহত্যার ঝুঁকিতে। নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া তো দূরের ব্যাপার, প্রতিনিয়ত তারা সেনা নিপীড়নের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রিতদের প্রত্যাবাসন অসম্ভব। একই সাথে হত্যা, গণধর্ষণ এবং রাখাইনে নির্যাতনের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং সহ শীর্ষ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান মিশনের। চরমপন্থী সন্দেহে রোহিঙ্গাদের আটক ও বেধড়ক পেটানোর মতো খবর পাচ্ছি আমরা। এমনকি সেনা হেফাজতে প্রাণ হারিয়েছেন 15 জন। সরকার যখন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল, সে সময় নতুনভাবে জ্বালিয়ে দেওয়া হয় রাখাইনের 6টি গ্রাম। এসব ঘটনার জন্য সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। মিয়ানমার প্রতিনিধির পাল্টা জবাব, সেনাবাহিনী নয় বরং রোহিঙ্গাদের দেশ ও গৃহহীনের পেছনে দায়ী চরমপন্থী সংগঠন আরসা। রাখাইন ইস্যুতে আন্তর্জাতিক মহলে কথা উঠলেই শুধু সেনাবাহিনীকে দোষারোপ করা হয়। একবারও আরাকান রোহিঙ্গা স্যালভেশনের বর্বর নির্যাতনের বিষয়গুলো প্রকাশ পায় না। আর রাজ্যটির পরিস্থিতি বর্ণনায় গণহত্যা শব্দটি ব্যবহারে সাবধান করেছিলেন প্রয়াত কোফি আনান। প্রত্যাশা সবাই সেটি মানবেন। 2017 সালে সামরিক অত্যাচার, নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন 7 লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে তাদের সংখ্যা 11 লাখ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সুর নরম করার আহ্বান জানিয়েছে প্রভাবশালী মুসলিম দেশগুলো। পরামর্শ দিয়েছে ব্যাকডোর ডিপ্লোমেসির। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যাতে বলা হয় ইমরান খানের সরকারকে এই বার্তা দেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন আল নাহিয়ানের সাথে 3 সেপ্টেম্বর ইসলামাবাদ সফর করেন তিনি। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে প্রায় 1.5 মাস ধরে উত্তপ্ত দিল্লি ইসলামাবাদ সম্পর্ক। এদিকে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহর পর জম্মু কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বিতর্কিত জননিরাপত্তামূলক একটি আইনে আটক দেখানো হয়েছে তাকে। পাকিস্তানের ধর্মীয় অবমাননার জেরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে সিন্ধু প্রদেশের ঘোতকিল শহরে স্থানীয় স্কুলের হিন্দু প্রধান শিক্ষকের বক্তব্যকে কেন্দ্র করে সূত্রপাত। স্থানীয়দের অভিযোগ, স্কুলে পাঠদানের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত শিক্ষক। পরে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল এবং পাশের মন্দিরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। হিন্দু মালিকানাধীন কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা হয়। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ। দাঙ্গায় জড়িত থাকার দায়ে কয়েকশো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ম অবমাননা বা ব্লাসফেমিকে খুব স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তানে। গেল 3 দশকে এই অপরাধে 75 জনের মৃত্যুদণ্ড হয়েছে দেশটিতে। সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় ব্যবহৃত ড্রোন ইরানে তৈরি, এই দাবি রিয়াদের। যদিও অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। বলেছেন, সৌদি আগ্রাসনের দেয়ালে পিঠ ঠেকেছে বলেই জবাব দিতে বাধ্য হয়েছে ইয়েমেনের মানুষ। সৌদি আরবের সাথে সুর মিলে ইরানকে দায়ী করলেও যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট।
সর্ববৃহৎ তেল পরিশোধনাগারে হামলার মাধ্যমে ইয়েমেনে আগ্রাসনের 4 বছরের সবচেয়ে বড় প্রতিরোধের মুখে সৌদি আরব। যদিও হুতি বিদ্রোহীদের দাবি অগ্রাহ্য করে রিয়াদ বলছে হামলার পেছনের স্বার্থ কেবল তেহরানের, মিলেছে তথ্য প্রমাণও। প্রাথমিক তদন্ত বলছে হামলায় ব্যবহৃত অস্ত্র ইরানের তৈরি ও সরবরাহ করা। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সামনে আসবে। ড্রোনের গতি প্রকৃতি বলছে না যে সেগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। হুতিরা তো কেবল ইরানের হাতের পুতুল, আঞ্চলিক স্বার্থ উদ্ধারে যাদের ব্যবহার করে আসছে তেহরান। অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানি প্রেসিডেন্টের দাবি ইয়েমেনে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপই চলমান সংকটের কারণ। অন্যদিকে হামলার আকস্মিকতায় ইরানকে দায়ী করে নানা হুমকি দিলেও একদিন পরই নরম সুর সৌদি মিত্র যুক্তরাষ্ট্রের। হামলার জন্য ইরান দায়ী হলেও যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট। দু নেতাই জোর দিয়েছেন কূটনীতির ওপর। তেলের কথা বাদ দিন, আঞ্চলিক নিরাপত্তা আর স্থিতিশীলতার দিক থেকে দেখুন। প্রত্যেকটা দিন ইয়েমেনে বোমা ফেলে মানুষ মারছে রিয়াদ। এই আগ্রাসনের জবাব দেবে না ইয়েমেনের মানুষ? চুপচাপ দেশ ধ্বংস হতে দেখলে সেটা ঠিক হতো? আত্মরক্ষার অধিকার সবার আছে। সৌদি আগ্রাসন বন্ধ করে কূটনৈতিক প্রচেষ্টাই ইয়েমেন সংকট সমাধানের একমাত্র পথ। হয়তো সৌদি আরবে হামলার পেছনে ইরানেরই হাত আছে, কিন্তু অনুসন্ধান তো শেষ হয়নি। চাইলে ভয়ঙ্কর একটি যুদ্ধ বাঁধানোর ক্ষমতা আছে আমাদের, যেখানে কোনো প্রাপ্তি নেই। জানি ইরানও সমঝোতা চায়। সৌদি আরবের পিঠ বাঁচানো যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়। আমরা চাই আলোচনার মাধ্যমে সমাধান আসুক, তবে এজন্য সংযত আচরণের বিকল্প নেই। শনিবার সৌদি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর আবকাইক আর খুরাইজের কারখানায় 10টি ড্রোন দিয়ে হামলার পরই ঘনীভূত হয় আঞ্চলিক সংকট। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে বিশ্ববাজারের রেকর্ড দরবৃদ্ধির একদিন পরই কিছুটা কমেছে তেলের দাম, যদিও এখনও ঊর্ধ্বমুখী বাজার। চাপে রয়েছে পুঁজিবাজারও। সৌদিতে শীর্ষ জ্বালানি সংস্থা আরামকোর দুটো কারখানায় হামলার ঘটনায় সৃষ্ট হয় এই পরিস্থিতি। মঙ্গলবার এশিয়ায় আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল তেলের দাম 1.78% কমে দাঁড়ায় $67.79। সোমবারই একদিনের ব্যবধানে দরবৃদ্ধির এই হার ছিল 14.6%, যা 1988 সালের পর সর্বোচ্চ। শনিবারের হামলার পর তেলের উৎপাদন অর্ধেকে নামিয়ে আনে আরামকো, যা বিশ্ববাজারে মোট উৎপাদিত জ্বালানির 5%। তেলের বাজারে এই অস্থিতিশীলতার প্রভাব পড়েছে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং সহ প্রধান সব পুঁজিবাজার। তেল চোরাচালানের অভিযোগে হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজ আটক করেছে ইরান। সোমবার 11 ক্রু সহ জাহাজটি জব্দ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়। বলা হয় 2.5 লাখ লিটার তেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল জাহাজটি, তবে আটক তেলবাহী ট্যাঙ্কারটি কোন দেশের তা জানা যায়নি। সম্প্রতি পারস্য উপসাগরে তেল চোরাচালানের অভিযোগে ব্রিটেন এবং ইরান পাল্টাপাল্টি তেলবাহী ট্যাঙ্কার আটক করে। এর আগে ইরানের বিরুদ্ধে ওমান উপসাগরে 2টি তেলবাহী ট্যাঙ্কারে চোরাগোপ্তা হামলার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় শান্তি ফেরাতে আবারও একজোট হলো রাশিয়া, তুরস্ক এবং ইরান। আঙ্কারার শীর্ষ বৈঠকে দেশগুলোর ঘোষণা, সিরিয়া থেকে জঙ্গিবাদের মূলোৎপাটনে কাজ করবে তারা। নতুন করে মাথাচাড়া দেয়া যে কোনো ধরনের জঙ্গিদের এখনই প্রতিহত করা হবে বলে জানিয়েছে তারা। টানা 8 বছরের সংঘাতে সিরিয়ার বেশিরভাগ শহর এখন ধ্বংসস্তূপ। জঙ্গি গোষ্ঠী, বিদ্রোহী সেনা, সরকারি বাহিনী আর বিদেশি শক্তির বহুমুখী লড়াইয়ে জটিল রাজনৈতিক সমীকরণ দেশটিকে ঘিরে। সিরিয়া পরিস্থিতি নিয়ে সোমবার আঙ্কারায় বৈঠকে বসেন রাশিয়া, ইরান এবং তুরস্কের প্রেসিডেন্ট। তাদের দাবি, সংঘাত কবলিত দেশটিতে নতুন করে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। সিরিয়ায় শান্তি ফেরাতে এক হয়ে কাজ করার ঘোষণাও দেন নেতারা। ইদলিব সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আবারও বেড়েছে জঙ্গিদের কার্যক্রম, বিশেষ করে স্লিপার সেলগুলোর তৎপরতা। জঙ্গি দমনে আমাদের একত্রিত হয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে। দেশটি থেকে পুরোপুরি সন্ত্রাসবাদ নির্মূল করাই হবে মূল চ্যালেঞ্জ। তুর্কি প্রেসিডেন্টের শঙ্কা, সিরিয়ায় এখনই জঙ্গিদের নির্মূল না করা গেলে ইউরোপে আবারও বাড়বে শরণার্থীর সংখ্যা। আর ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের জন্যই বারবার ভেস্তে যাচ্ছে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। আমরা আর নতুন কোনো ট্র্যাজেডি দেখতে চাই না। তুর্কি সীমান্তে ঢোকার অপেক্ষায় রয়েছে
40 লাখ মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির উন্নয়ন না ঘটলে শুধু তুরস্কই নয়, এর নেতিবাচক প্রভাব পড়বে সারা ইউরোপে। সিরিয়ায় অবৈধভাবে অবস্থান করছে মার্কিন সেনারা। গেল বছর ট্রাম্প তাদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও তা কার্যকর করেনি। সুতরাং ভবিষ্যতেও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কোনো কাজে আসবে না ওয়াশিংটন। দ্রুতই সেনা প্রত্যাহারে চাপ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে গৃহযুদ্ধে 8 বছরে সিরিয়ায় প্রাণ গেছে 5 লাখের বেশি মানুষের। ভিটে মাটি ছাড়া হয়েছে 62 লাখ সিরিয়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মিশর, সুদান আর লিবিয়ায় নতুন করে তৎপরতা চালানোর ঘোষণা দিলেন জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি। সোমবার এক অডিও বার্তা প্রকাশ হয়। তার 30 মিনিটে এই বার্তায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন বাগদাদি। বলেন, ইরাক, আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন আগ্রাসন বন্ধে কাজ করবে আইএস। সবশেষ গেল জুনে বাগদাদির অডিও বার্তা প্রকাশ হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে এসব বার্তার সত্যতা যাচাইয়ের কাজ চলছে। গেল কয়েক বছরে বেশ কয়েকবার বাগদাদির মৃত্যুর খবর দেয় মার্কিন গণমাধ্যম। আফগানিস্তানে শুধু আগস্ট মাসেই হামলা সংঘাতে প্রাণ হারিয়েছেন 2307 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, প্রতিদিন গড়ে 74 জন নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন হামলা সংঘাতে। নিহতদের মধ্যে 6 শতাধিক মানুষ নিরাপত্তা বাহিনীর সদস্য। সর্বোচ্চ প্রাণহানি হয় 27 আগস্ট। সেদিন দেশ জুড়ে নিহত হন 162 জন। গেল মাসে বিভিন্ন হামলা ও সহিংসতায় আরও 2000-এর মতো মানুষ আহত হয়েছেন। তাদের অনেকে এখনও চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের শান্তি আলোচনা চলাকালে মার্কিন সেনাবহরকে লক্ষ্য করে চালানো হয় হামলা। তাতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সাথে চুক্তি ও আলোচনা বাতিল করেন। 5 মাসের ব্যবধানে আবারও সাধারণ নির্বাচন হচ্ছে ইসরায়েলে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে রাত 10টা পর্যন্ত। গভীর রাতে আসতে পারে প্রাথমিক ফলাফল। এই নির্বাচনকে মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপারে গণভোট হিসেবে দেখা হচ্ছে। এপ্রিলের সাধারণ নির্বাচনে জয়ী হলেও পঞ্চমবারের মতো সরকার গঠনে ব্যর্থ হন নেতানিয়াহু। এবার আগাম নির্বাচনেও সাবেক সেনা কর্মকর্তা বেনি গান্টজের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে তাকে। জনমত জরিপ বলছে, ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কেউ। সরকার গঠনে নিতে হবে তৃতীয় পক্ষের সমর্থন। আবারও কি ইসরায়েলের ক্ষমতায় ফিরছেন বেনিয়ামিন নেতানিয়াহু? এটাই সাধারণ নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন। জনমত জরিপের ইঙ্গিত, সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের প্রয়োজনীয় আসন পাবেন না 5 বারের প্রধানমন্ত্রী। যদিও জনপ্রিয়তার ধস ঠেকাতে চেষ্টার কমতি নেই তার। দুর্নীতি কেলেঙ্কারি ঢাকতে দিয়েছেন জর্ডানের ভূমি দখলের মতো বিতর্কিত প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণভোট হিসেবে দেখা হচ্ছে এবারের সাধারণ নির্বাচনকে। সবচেয়ে দীর্ঘ সময় ইসরায়েলি শাসক হিসেবে ইতিহাসে নাম লেখালেও দুর্নীতি কেলেঙ্কারির 3 মামলায় নেমেছে জনপ্রিয়তায় ধস। তা পুনরুদ্ধারে ভোটের আগ মুহূর্তে দেন জর্ডানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও। প্রতিবার পশ্চিম দেয়ালের কাছে প্রার্থনা শেষে দ্বিগুণ হয় মানসিক শক্তি। ইহুদি হিসেবে গর্ববোধ হয়। দেশ, জনগণ ও ঐক্যের জন্য প্রার্থনা করেছি। ভোটারদের যে অঙ্গীকার করেছি তা যেন বাস্তবায়ন করতে পারি, সেটাও ছিল প্রার্থনায়। বিশ্লেষকদের অভিমত, লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনে বাধাগ্রস্ত হবে। চলছে সেই হিসাব নিকাশ। কারণ মসনদে থাকার আকাঙ্ক্ষায় অনেক ইস্যুতে ফাটল ধরিয়েছেন নেতানিয়াহু। এই নির্বাচনের 2টি মৌলিক প্রেক্ষাপট রয়েছে। একটি হলো নেতানিয়াহুর জোট ম্যাজিক ফিগার 61 আসন জয় পেয়ে ডানপন্থী বা অর্থোডক্সদের সাথে সরকার গঠন করবে। পুনরাবৃত্তি হবে একই নীতিমালার। কিন্তু নির্বাচনে পরাজিত হলে নেতানিয়াহু কি পুরানো মিত্রদের সমর্থন পাবেন, নাকি জেনারেল গান্টজের সাথে জোট করবেন? সবাই ইসরায়েলের নাগরিক এবং সম অধিকার দাবিদার, এমন নিশ্চয়তা প্রয়োজন ভোটারদের। কারণ ভোটের আগ মুহূর্তে জর্ডান ভূখণ্ডে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু, যা আরব বংশোদ্ভূত ভোটারদের দোটানায় ফেলে দিয়েছে। সবশেষ জনমত জরিপ বলছে, এবারের নির্বাচনে ন্যাসেটের 120 আসনের মধ্যে নেতানিয়াহুর দল পাবে 58টি। অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা বেনি গান্টজের বিরোধী জোট 53টি আসনে জয়লাভ করবে। আর লাইবারম্যানের ইসরায়েল বেইতিনু পাবে 8টি। মূলত তারাই সরকার গঠনের তুরুপের তাস। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই সাথে শেষ করছি এখনকার বুলেটিন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।